বিহারের ভোট একদম দোরগোড়ায়, আর বিহারের ভোটের উপরেই কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব অনেকটাই নির্ভর করছে। বলা ভালো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কিনা সেটা স্থির হয়ে যাবে বিহার নির্বাচনের পরেই। বিহার নির্বাচনে যদি বিজেপি নীতিশ জোট জিততে না পারে তাহলে সম্ভবত এনডিএ সরকার কেন্দ্রে আর থাকবে না। এই কারণ আমরা আগেও ব্যাখ্যা করেছি, নতুন করে আর বলবার কিছু নেই। কারণ যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে না পারেন তার কোনো বাধ্যবাধকতা নেই নরেন্দ্র মোদী সরকারকে সাপোর্ট দিয়ে যাওয়ার। আর নরেন্দ্র মোদী সরকারকে যদি নীতিশ কুমার সাপোর্ট তুলে নেন তাহলে সেই সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকবেই। এছাড়াও ঘরে বাইরে বিভিন্ন চাপে জর্জরিত নরেন্দ্র মোদী নিজেই। দেশের বাইরে ভারতের ছবি খারাপ হয়েছে, আমেরিকা আমাদেরকে আজকে বন্ধু দেশ বলে ভাবেই না, রীতিমতো পাত্তাই দেয় না। এবং এই আমেরিকার জন্যই কত প্রার্থনা করতে দেখেছি নরেন্দ্র মোদীকে, তার ভক্তকুলকে। দ্বিতীয়বার যখন ট্রাম্প নির্বাচনে দাঁড়ালেন আমেরিকায়, আমরা দেখেছি যে বিজেপির নেতৃত্বকে ট্রাম্পের হয়ে মানত করতে, পুজো দিতে। কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়ে আসার পরেই সবার প্রথম যেটা করলেন সেটা হচ্ছে ভারতের সাথে একখানা শত্রুতার মতো সম্পর্ক তৈরি করে ফেললেন এবং পাকিস্তানকে মদদ দিতে শুরু করলেন। যে রাশিয়া আমাদের বন্ধু ছিল, সে রাশিয়াও কিন্তু এখন বিভিন্ন রকেটের ইঞ্জিন পাকিস্তানকে সাপ্লাই করা শুরু করেছে। ফলে বুঝতে পারছেন যে ভারত সারা পৃথিবীতে একঘরে হয়ে যাওয়াতে নরেন্দ্র মোদীর যে বিশ্বগুরু ইমেজ সেটা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। এখন আর ভক্তবৃন্দকে বলতে শোনা যায় না নরেন্দ্র মোদী বিশ্বগুরু, এখন আর শুনতে পাবেন না। কিন্তু নরেন্দ্র মোদী তিনি যে মাসিহা হয়ে উঠতে চেয়েছিলেন, সারা ভারতের একনায়ক হয়ে থাকতে চেয়েছিলেন, সেটা বোধহয় আর সম্ভব হবে না বিহার নির্বাচনের পরে। কেন এই কথা বলছি সবটাই বলবো, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আমরা দেখতে চেষ্টা করব আজকে যে বিহারে কি হতে চলেছে। দেখুন, বিহারে লড়াইটা কিন্তু চারমুখী লড়াই। চারমুখী লড়াই এই কারণে বলছি, চিরাগ পাসওয়ান একটা মুখ, তেজস্বী যাদব একটা মুখ, কংগ্রেস একটা মুখ এবং বিজেপি একটা মুখ। এছাড়াও ছোট ছোট অনেকগুলো দল আছে, ওয়েসির দল আছে, মাঝির দল আছে, জিতেন রাম মাঝির দল আছে, এরকম অনেকগুলো দল আছে। সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মুখ্যত চারটে মুখকে এখন বিহারের প্রধান হিসেবে দেখা যাচ্ছে। তার সাথে উঠে এসেছে প্রশান্ত কিশোরের মুখ। প্রশান্ত কিশোর পিকে বলে যাকে আপনারা চেনেন, তার মুখটা ভেসে উঠেছে এই মুহূর্তে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশান্ত কিশোরের ছবি। সেই প্রশান্ত কিশোর কিন্তু বিহারে একটা ফিগার হয়ে উঠতে চলেছেন। কেন? তিনি নতুন একটা দল গড়েছেন, তিনি প্রচুর মানুষের সাথে দেখা করেছেন সারা বিহার জুড়ে। তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট বলুন বা ভোট বিশেষজ্ঞ বলুন, ভোটটা তিনি ভালো বোঝেন। তাই তার নির্বাচনে দাঁড়িয়ে যাওয়াটা এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার আগে আমরা একটু বুঝে নিতে চাইবো যে বিহার নির্বাচনের অ্যাকচুয়াল কি ফ্যাক্টর, কেন বিহারের মানুষ ভোট দেবেন, কি কারণে। দেখুন, বিহারের প্রধান এবং মূল কারণ হচ্ছে বিহারে অশিক্ষা। শুধু অশিক্ষা নয়, তার সাথে কর্মহীনতা। বিহারে প্রচুর মানুষ কিন্তু বেকার। বিহারের প্রায় 1/3 মানুষ বিহারের বাইরে থাকেন রুটি রুজির জন্য। কারণ বিহারে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, গত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি হয়নি। কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল বিহারে, নালন্দা নিয়ে আমরা গর্ব করতাম, সেই বিহারে নালন্দার ঐতিহ্য বিহার মুছে ফেলেছে। বেশ কিছু IAS IPS অফিসার হচ্ছেন বিহার থেকে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তবুও বিহারের প্রত্যন্ত অঞ্চলে এখনো কিন্তু শিক্ষার আলো পৌঁছয়নি। বেসিক পরিষেবা যেগুলো, সেগুলো মানুষ পায় না বিহারে এখনো পর্যন্ত। আজকের দিনে দাঁড়িয়েও বিহারে এমন জায়গা আছে যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, যেখানে জল আনতে কিলোমিটারের পর কিলোমিটার ছুটে যেতে হয় মহিলাদেরকে, এরকম জায়গাও আছে। আর বিহারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জাতপাতের রাজনীতি। বিহারে জাতের রাজনীতিটা খুব চলে। কে কোন জাতির সেটা আগে, হিন্দু মুসলমান তো ছেড়িয়ে দিন, হিন্দুদের মধ্যেও কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে শূদ্র, এইসব চলে। এইসব চলার কারণে বিহারের মানুষ অনেক ভাগে বিভক্ত।
প্রশান্ত কিশোর একটা নতুন তথ্য এনে হাজির করেছেন। তিনি বলছেন বিহারের ডেভেলপমেন্ট করবেন। তিনি তার প্রতীক চিহ্ন রেখেছেন স্কুল ব্যাগ দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছচ্ছেন যে আগে শিক্ষা দরকার। সত্যি বিহারের শিক্ষাটা খুব দরকার, বিহারে কর্মসংস্থানের দরকার। কিন্তু এই কথা বলে তিনি আদতে কি বিজেপির মদত দিচ্ছেন? বিজেপিকে তিনি আদতে কি কংগ্রেস তেজস্বী যাদবের যে জোট, সেই জোটের ভোট কাটতে চাইছেন? এরকমই কিন্তু একটা সম্ভাবনার কথা উঠে আসছে। আগামী রবিবার একদিনের সফরে আমি পাটনা যাব। আমি পাটনা গিয়ে সেখানকার যারা আমার প্রেস ক্লাবের বন্ধু বান্ধব আছেন তাদের সাথে কথা বলবো, বলে আরো হয়তো বিশদে জানাতে পারবো আপনাদের। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিহারে মানুষের মধ্যে একখানা জাগরণ তৈরি হয়েছে। জাগরণটা কি? তাদের কাজ চাই, তাদেরকে কাজ দিতে হবে, তাদের শিক্ষা পৌঁছতে হবে। এই বার্তাটা অন্তত প্রশান্ত কিশোর উঠে আসায় এই বার্তাটা কিন্তু মানুষের কাছে পৌঁছেছে যে মানুষের বেসিক চাহিদা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। তাই এটা হচ্ছে মানুষের বেসিক চাহিদা। এই চাহিদাগুলো পূরণ করেনি কোনো সরকারই। এইটাকেই এনক্যাশ করতে চাইছেন প্রশান্ত কিশোর এটা বলে তিনি যতটা বিহারের বিজেপিকে ডেন্ট ফেলার চেষ্টা করছেন, ততটাই ডেন্ট ফেলছেন কিন্তু কংগ্রেস এবং তেজস্বী যাদবের যে গঠবন্ধন তাকে। ফলে এই প্রশান্ত কিশোরই কিন্তু ফ্যাক্টর হয়ে উঠছেন এই বিহার নির্বাচনের ক্ষেত্রে। প্রশান্ত কিশোর ফ্যাক্টর হয়ে উঠছেন এই কারণে, কারণ তিনি দু দলেরই ভোট কাটবেন। কিন্তু এই ভোট কাটাকাটির মাঝে শেষ হাসিটা কে হাসবে সেটা বড় বড় সেফোলজিস্টরাও কিন্তু মাথা চুলকে বলতে পারছেন না যে কারা জিতবেই। অনেক ওপিনিয়ন পোল আসছে, অনেক ওপিনিয়ন পোল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ওপিনিয়ন পোলে আমাদের ভরসা নেই। আমরা এনকে ডিজিটাল পশ্চিমবাংলার ক্ষেত্রে যে ওপিনিয়ন পোল করি, সেই পদ্ধতি বা সেই মেথড কোনো ওপিনিয়ন পোলকারী সংস্থা তারা ফলো করে না, তারা সেটা মেনে চলে না। তারা যে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের আমরা মনে করি সেই রিপোর্টগুলো ভিত্তিহীন। তাই এনকে ডিজিটালের সমীক্ষা মিলে গেলেও বিহারে যারা সমীক্ষা করছেন তাদের সমীক্ষা কারোরই বোধহয় মিলবে না। এই কারণেই বলছি, কারণ এরা যে পদ্ধতিতে সমীক্ষা করেন, সমীক্ষার পদ্ধতি এটা না, সেটা আমরা বারবার প্রমাণ করে দিয়েছি। আমরা নিজেরা গিয়ে কিন্তু বিহারে সমীক্ষা করিনি, আমরা অন্য কোনো সমীক্ষকের ফলাফলও দেখাচ্ছি না। আমরা দেখাতে চাইছি যে বিহারের বর্তমান পরিস্থিতিটা কি, মানুষের চাহিদা কি। মানুষের ন্যূনতম চাহিদা যেটা আপনাদেরকে আগে বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলোই তো মানুষের চাহিদা। সেই চাহিদাগুলো পূরণ কারা করতে পারবে, মানুষ কাদের উপর ভরসা করছে, সেটাই তো এখন মূল জানার বিষয়। সব কিছু জানবো আমরা, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarid, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইতে আলোচনা করছি আমরা আজ বিহার নিয়ে। বিহারের ফল কি হবে কেউ জানে না। যারা যা বলছেন তাদের কথায় আমরা বিশ্বাস অন্তত করতে পারছি না। কিন্তু প্রশান্ত কিশোর মাঝখান থেকে কিন্তু ফ্যাক্টর হয়ে উঠেছেন। কেন? কারণ তিনি কিন্তু এই জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি একটা নতুন কথা বলছেন। এই নতুন কথাটা কি? তিনি বলছেন শিক্ষার কথা, তিনি বলছেন স্বাস্থ্যের কথা, তিনি বলছেন মানুষের বেসিক চাহিদা, কর্মসংস্থানের কথা, এগুলো তিনি বলছেন। তার ডাকে কি মানুষ সাড়া দেবেন বিহারে, নাকি সেই জাতপাতের রাজনীতি চলবে? কারণ একটা সময় ছিল বিহারকে জঙ্গলের রাজত্ব বলা হতো, লালু প্রসাদ যাদবের সময়টাকে বিশেষ করে বলা হতো। তারপরে নীতিশ কুমার এসে তাকে সুশাসন বাবু বলা হতো। তিনি খানিকটা সুশাসন আনার চেষ্টা করলেও কিন্তু তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন মানুষের কাছে সরকারি পরিষেবাগুলোকে ঠিকঠাক পৌঁছে দিতে। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, আপনারা সকলেই জানেন যারা বিহারে গেছেন। এবং সেখানকার পরিস্থিতি যে খুব উন্নতি হয়েছে, জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ মানবতাকে প্রশ্রয় দিচ্ছে, মানুষ এই কর্মসংস্থানের কথা ভাবছে, মানুষ শিক্ষার কথা ভাবছে, এমনটা নয়। এখনো কুসংস্কারাচ্ছন্ন রয়ে গেছে বিহারবাসী। তার একটাই কারণ, বিহারের শিক্ষা পৌঁছানো হয়নি, বিহারবাসীকে শিক্ষিত করা হয়নি।
বিহারের শ্রমিক নিয়ে গুজরাট কাজে লাগিয়েছে, পশ্চিমবঙ্গ কাজে লাগিয়েছে, মধ্যপ্রদেশ লাগিয়েছে, মহারাষ্ট্র লাগিয়েছে। তারা বিহারকে শ্রমিক রাজ্য হিসাবেই মনে করেছে, কিন্তু বিহারে কোনোদিন কারখানা করার কথা তারা ভাবেনি। কোনো রাজ্য সরকারের মানে মানে এরকম নেই যে তাদের শ্রমিকেরা শুধু অন্য রাজ্যে গিয়ে খেটে আসবে, তাদের কাছে কারখানা হবে না। বিহার ছাড়া বোধহয় এরকম কোনো রাজ্য নেই। আপনি যদি ভারতের গরিব রাজ্যগুলোর তালিকা দেখেন তাহলে সবার আগে বিহার থাকবে, কারণ বিহারে মাথাপিছু রোজগার কম, বিহারে কারখানা নেই, চাষবাস উত্তর বিহার ছাড়া তেমনভাবে চাষবাস কিছু হয় না, মানে চাষবাসে উল্লেখযোগ্য কোনো মানে জায়গায় নেই বিহার। সেখানে একটাই উপায় ছিল কলকারখানা গড়ার। নরেন্দ্র মোদীর সরকার তারা বারবার এসেছেন বিহারে, বিহারে এসে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন এত কোটি টাকা দেব, অত কোটি টাকা দেব, অথচ দেখুন বিহারেই কিন্তু সবচেয়ে বেশি ব্রিজ ভেঙে পড়ছে। অর্থাৎ সরকারি স্তরে যে গাফিলতি, সরকারি স্তরে যে কাটমানি, এটা কোন পর্যায়ে পৌঁছলে বিহারে এই কয়েক মাসের মধ্যেই 12-13টা ব্রিজ ভেঙে পড়তে পারে। বুঝতেই পারছেন যে সেখানে কাটমানি এত খাওয়া হয় যে মানুষকে মিনিমাম পরিষেবাটুকু কন্ট্রাক্টরগুলো দেন না, এবং তাকে মানে মনিটর করারও লোকজন নেই। তার মানে সুশাসন বাবু যে পুরো ব্যর্থ হয়েছেন সেটা আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। সুশাসন বাবুর আরো একটা নাম হচ্ছে পল্টুরাম, কারণ তিনি দল পাল্টাতে মানে শিবির পাল্টাতে বারবার মানে পাল্টে পাল্টে তিনি প্রায় পিএইচডি করে ফেলেছেন, ফলে তার প্রতি মানুষের আস্থা অনেকটা কমে গিয়েছে। পল্টুরামের প্রতি আস্থা কমে যাওয়াতে বিহারের মানে বিজেপির প্রতিও মানুষের আস্থা অনেকটা নেমে পড়েছে। সারা দেশে যেমন বিহার মানে বিজেপির গ্রাফ কমছে নিচের দিকে, বিহারও তার অন্যথা নয়। এই সুযোগটা রাহুল গান্ধী কিন্তু তিনি পদযাত্রা করে অনেকটা মানে সম্ভাবনা বাড়িয়ে তুলেছেন। তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর সম্ভাবনা অনেকটা কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু সেক্ষেত্রেও প্রশান্ত কিশোর ফ্যাক্টর। কারণ প্রশান্ত কিশোর যে কথা বলছেন তাতে কংগ্রেস এবং আরজেডি তেজস্বী যাদব তাদের দুজনেরই ভোট কাটবে এই প্রশান্ত কিশোরের দল। তারা হয়তো কোনো সিট পাবে না, বা খুব বেশি হলে 2-5টা 10টা সিট পেতে পারে, কিন্তু তারা ভোট কাটুয়া হয়ে বিজেপির রাস্তা সুগম করে দিতে পারে বলে আমাদের এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে। আগামী রোববার ঘুরে আসার পর আপনাদেরকে আমি বলতে পারবো যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি। সেখানকার যারা সাংবাদিকতা করেন তাদের সাথে কথা বলে নিশ্চয়ই ব্যাপারটা জানা যাবে, তখন আপনাদের আরো পরিষ্কার করে বলতে পারবো। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে বিগত নির্বাচনে কংগ্রেসের একগুঁয়েমির জন্য তেজস্বী যাদবের ক্ষমতায় আসা হয়নি। কংগ্রেস একতরফাভাবে একাধিক সিট এমন সিটে তারা প্রার্থী দিয়েছে যেখানে জেতার কোনো সম্ভাবনাই ছিল না। এটা একরোখাভাবে কংগ্রেস করেছে, ফলে তেজস্বীর ক্ষমতায় আসা হয়নি। মাঝখান থেকে বিজেপি নীতিশ কুমারের জোট ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু এইবার তেজস্বী এবং কংগ্রেসের মধ্যে যে বোঝাপড়া সেটাকে অনেকটা পাকাপোক্ত বলে মনে হচ্ছে অনেকটাই বোঝাপড়াটা মানে ভালো জায়গায় পৌঁছেছে। তারা একত্রিত হয়ে লড়বেন এবং তাদের সাথে আছে সিপিআই তাদের সাথে সঙ্গ দিচ্ছেন, সিপিএম আছে, বামপন্থীদের ভোটটা তারা পাবেন। এই রকম ভাবে যদি ঠিকঠাকভাবে জোটকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়া, খুব ক্ষীণ বলছি। আবার উল্টো দিকে প্রশান্ত কিশোর যদি বেশি মাত্রায় তেজস্বী কংগ্রেসের ভোট কেটে ফেলেন তাহলে কিন্তু বিজেপি এবং জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল তারা ক্ষমতায় আসতে পারে। এমন একটা সুতোর মধ্যে ঝুলছে এখন বিহারের নির্বাচন। নীতিশ কুমার কি করবেন, চন্দ্রবাবু নাইডু কি করবেন সেটা বিহার ভোটের পরে আমরা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কি করবেন তার উপরেই কিন্তু মানে ফোকাসটা গিয়ে পড়েছে। লাইমলাইটের আলোয় এখন প্রশান্ত কিশোর, তিনি কার ভোট কত কাটবেন তার উপরে নির্ভর করছে মানে কে বিহারে সরকার গড়বে। আর বিহারে যদি জেডিইউ এবং বিজেপির সরকার না গড়ে এবং চিরাগ পাসওয়ানের দল এলজেপি তারা মিলিয়ে মিশিয়ে যদি সরকার না গড়ে, বিহারে যদি ইন্ডিয়া জোট সরকার গড়ে ফেলে তাহলে কিন্তু দিল্লিতে কেন্দ্রীয় সরকারের চেয়ার কিন্তু নড়ে যাবে। এটা নিয়ে কোনো ভুল নেই। আমরা অপেক্ষায় আছি বিহার নির্বাচনের ফলাফল পাওয়ার জন্য এবং বিহারের নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা দেখার জন্য আগামী রোববার আমি বিহারে যাব, মানে পাটনায় যাব। একদিনের জন্যই যাব, মানে বলা ভালো এক বেলার জন্য যাব, সকালে যাব বিকেলে ফিরে আসব। আমি সেখানে গিয়ে সরজমিনে একটু দেখে আসতে চাইছি যে বিহারে আসলে হচ্ছেটা কি, তারপরে আরো ডিটেলে আপনাদের সামনে আসতে পারবো। আর আজ বিকেল 5টায় আমরা প্রবীর প্লাসে বিশেষ একটা অনুষ্ঠান আনছি, সেটা দেখতে ভুলবেন না। গতকাল আনতে পারিনি, আমরা মার্জনা চাইছি। আজ বিকেল 5টায় প্রবীর প্লাসের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না।
আগামীকাল সকালবেলা আসবেন সুমন ভট্টাচার্য তার সরাসরি সুমন অনুষ্ঠান নিয়ে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে। সকলে ভালো থাকবেন, নমস্কার।